হয়েছিল। পড়ুয়ারা দেখুন, একেবারে পড়ুয়ারা আজকে এত রাগ তাদের, সমস্ত দোকানগুলো ভাঙছে। দেখুন সেই ছবি দেখুন। স্কুলের জমিতে, স্কুলের মাঠ, এই পড়ুয়ারা খেলতে পারতো না, স্কুলের মাঠ দখল করে এরকম ভাবে একের পর এক বেআইনি দোকান, অভিযোগ বেআইনি দোকান গড়ে তোলা হয়েছিল পালা বদলের আগে। আর পালা বদলের পরে অনেক অনুরোধ উপরোধও করা হয়েছিল এই বেআইনি দোকানগুলো তুলে নিতে, কিন্তু দোকানদাররা সে কথা শোনেননি। পালা বদলের পরে পড়ুয়ারা আজ নিজেরাই ভাঙলেন সেই সমস্ত দোকান। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, পড়ুয়াদের এত রাগ কেন, এইভাবে ভাঙচুর চালালো কেন? এবং স্কুলের জমি, স্কুলের এই যে মাঠের জমি কতদিন ধরে এরকম দখল করে বেআইনি দোকান হয়েছে, কাদের মদতে? দেখো, গত কয়েক বছর ধরেই কিন্তু এই যে ক্যানিং রায়বাগানী হাই স্কুলের যে মাঠ রয়েছে তার সংলগ্ন যে কমিটি রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতারা কিন্তু সেই জায়গাটা কিন্তু দখল করে রেখেছিল। তারপরে কিন্তু সেখানে বিভিন্ন দোকানপাট তৈরি করা হয়। এই নিয়ে প্রতিবাদ করেছিল স্কুলের পড়ুয়া থেকে শুরু করে এবং শিক্ষকরা। সেই পড়ুয়া এবং শিক্ষকরা যখন প্রতিবাদ করেছিল, রাস্তায় নেমেছিল এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কিন্তু তারা চিঠি চাপাটিও করেছিল যে এই যে স্কুলের যে মাঠের শেষে যে জায়গাটি, সেখানে কিন্তু এই যে অবৈধভাবে যে দোকান করা হয়েছে সেগুলো যেন ভেঙে দেওয়া হয়। কিন্তু সেই ভেঙে দেওয়ার পরিবর্তে তাদেরকে কিন্তু হুমকি দেখানো হয়েছে বলে এমনই কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আগুন উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকের এই যে স্কুলের যে পড়ুয়া তারা কিন্তু নিজেরাই হাতে লাঠি বাঁশ নিয়ে সেই দোকান কিন্তু ভেঙে পরিষ্কার করে দেয়। কারণ পালা বদলের পরেই সেই যে স্থানীয় তৃণমূল যে নেতা ছিলেন তিনি কিন্তু এলাকা থেকে চম্পট দেন। এরপরেই কিন্তু এই এলাকার যে দোকানগুলো রয়েছিল, যে জমির উপরে দোকানগুলো রাখা হয়েছিল, করা হয়েছিল বিভিন্ন দোকানপাট, সেগুলো কিন্তু এই পড়ুয়ারা এই যে দোকান ভেঙে সেই এলাকাটা মুক্ত করে দেয়। একদম প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র দেখুন, এটা ভাঙচুর করার কারণ ছিল যে আমাদের স্কুলের মাঠ দখল করে দোকান করা হয়েছিল। এর জন্য আমরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি, প্লাস আগে যখন পার্টি ছিল তাদের নেতৃত্বে এই দোকানটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এই নিয়ে আমরা বলাতে আমাদের মারধর করেছে এবং আমাদের ফোনও কেড়ে নিয়েছিল। এবারে তো এর জন্য আমরা রাস্তায়ও বসেছিলাম। এবারে কোনো কিছু আমাদের কথা না শোনায় দোকানটা আমরা নিজের ইচ্ছা ভাঙলাম। পুকুর ভরাট করা বেআইনি, তারপরে এই স্কুলের জায়গার উপরে তারা এই বেআইনি ভাবে এই নির্মাণ করে, এই দোকানগুলো তৈরি করে। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের ছাত্ররা বারবার বারণ করা সত্ত্বেও বা বাধা দেওয়া সত্ত্বেও এই নির্মাণ তৈরি করে এবং স্কুলের ছাত্রদেরকে সেই সময় মারধর করে। তাই আজকের সরকার পালা বদলের পরে এই জায়গাটাকে দখলমুক্ত করার জন্য বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করার পরেও, স্কুল জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয় না। বাধ্য হয়ে স্টুডেন্টরা এই জায়গাটাকে ভাঙচুর করে। অনুপ, আরো একবার যাব তোমার কাছে, সংক্ষেপে জানতে চাইবো, দিদিও রয়েছেন, পঞ্চায়েত হলে পঞ্চায়েতের প্রধান রয়েছেন, কিন্তু তারপরেও কাউকে বলে, পুলিশকে বলেও পালা বদলের আগে কিচ্ছু হয়নি? দেখো, পালা বদলের আগে এখানে যে দোকানগুলো করা হয়েছিল সেই দোকানগুলো কিন্তু দিব্যি চলছিল। এই যে 2026-এর 4 মে রেজাল্ট গণনার পরেই কিন্তু এইখানে যে স্থানীয় তৃণমূল নেতা সে কিন্তু এলাকা ছাড়া। তারপরে কিন্তু কারণ এই যে ছাত্রদের তারা কিন্তু স্বীকার করেছে এখানে যখন এই দোকানপাট করা হচ্ছিল বা এখানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা জানিয়েছে, এমনকি তারা রাস্তায় নেমেছে, তাদের কিন্তু মারধরও করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে, এমনই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। সেই যে পালা বদলের পরে তারা কিন্তু সেই যে দোকানগুলো রয়েছে, যে কারণ প্রশাসন করেনি, তাই জন্যই কিন্তু এই যে ছাত্ররা আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু হাতে বাঁশ এবং লাঠি নিয়ে সেই দোকানগুলি কিন্তু পরিষ্কার করে দিয়েছে। বেশ।
এই ক্যানিংয়ে যেমন গুন্ডামি করে স্কুলের মাঠের জমি দখল করে বেআইনি নির্মাণ হয়ে গেছিল, এরকম রাজ্যে বিভিন্ন জায়গায় এবার গুন্ডা দমন বিল পাস হয়ে গেল। নতুন আইন আনছে, কড়া আইন রাজ্যের। গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, সরকারি সম্পত্তি শুধু নয়, বিভিন্ন বেসরকারি সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিও যদি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে ভিটে মাটি বেচতে হবে গুন্ডাদের। দেখুন, এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। ধন্যবাদ। এই আইন এই জন্যই প্রয়োজন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকা ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকা ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকা ছাড়া হবে না। এবার যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ, ব্যাপক মত বেশি। এবার যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। গুন্ডা দমন বিল পাস। এবার আইন কি আছে, এতে কি আছে নতুন বিল নিয়ে আসা হলো। তোলাবাজি রুখতে বাংলায় আইন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। কি আছে তাতে দেখুন। আরেকটা ছিল, সেটা সংশোধন, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর সংশোধন। ভয় দেখানো, ভাঙচুর, বালি পাচার, সবেতেই যে অভিযোগ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক। আরো আছে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। এই আইন, তোলাবাজি রুখতে বাংলায় যে আইন, সেই আইনে গুন্ডামিতে 0 টলারেন্স। অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা তাঁর যে জেলা, সেই জেলাটাকে নির্বাসিত করা যাবে। তোলাবাজি রুখতে বাংলায় যে নয়া আইন, সেই আইনে আরো বলা আছে,
যে গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন করা হলো, নতুন আইন আনা হলো, সরকারি সম্পত্তি নষ্ট, দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং ক্ষতিপূরণ নেওয়া হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তৈরি করা হবে ক্লেমস কমিশন। তারা ঠিক করবে কত ক্ষয়ক্ষতি হয়েছে। আর এরপরে নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার তারা কি বললেন? শামশেরগঞ্জে তাদেরকে খুন করা হয়েছিল অশান্তিতে। এই কি অবস্থা আছে সব ছেলেগুলো, নাবালক ছেলে, এই 14 মাস থেকে সব স্বামী হারা ছেলেহারা। ছুটেছিলেন বিচারের আসন? কার কাছে যাবে? একটা থানা থেকে পুলিশ আসে না, পাশে এমএলএ প্রধান আছে, তারা কাছে এসে আসে না, কি করে আশা পাবো? শুভেন্দ্র বাবুই আমাদের পাশে দাঁড়িয়েছে, তাছাড়া কেউ দাঁড়ায়নি। দিদি, এই যে কঠোর বিল আসলো, এটা আগে থাকলে কি আপনাদের এই পরিণতি দেখতে হতো? না, দেখতে হতো না। আগে কি করে আসবে? আগে তো মমতা ছিল, এখন শুভেন্দ্র বাবুকে পাস করাইলে বলে শুভেন্দ্র আমাদের স্বামী ছেলেকে কেটে ফেলেছে বলে এই দিক দেখে সবাই ভোট দিল। হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত কয়েকদিন ধরে তিনি যে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছিলেন, আজকে তার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে এরকম লাগাম ছাড়া কথা বলতে দেওয়া হবে না, পরিষ্কার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে, সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না। এই বাচ্চাকে আগে দেখবো, তাদু গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন,
আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আর এইরকম চরম হুঁশিয়ারির পর, একেবারে চরম হুঁশিয়ারি, হুমকির পর হুঁশিয়ারির পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রতি কি নরম যা বললেন আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুন কবির, দেখুন তো। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো, কোনো আশঙ্কা করছি না।